পৃথিবীতে তো অনেক কিছুই প্রথমবারের জন্য হয়। এবার যে দেখা গেলো আজকে প্রথমবার কিছু একটা করেছে, আজকে সে যদি ভাবতো যে এটা তো আমার আগে কেউ করেনি, আমি করতেই পারবো না, তাহলে তো সে কোনোদিনও সেটা করতেই পারতো না। I want to learn from the best to make my country the best. There will be very hard days, bad days, মানে মনে হবে যে অন্ধকার রুমে আছি, ওই যে 1% বা 0.5% যেই মানে মনে হবে যে না there is a chance, সেটার প্রতি ফোকাস থাকতে হবে। লেভেলে উইনিং অর লুজিং ইজ নট দ্য মেন অবজেক্টিভ। প্লেয়ারদেরকে হারার টেস্টটাও করা উচিত। হাউ ইট টেস্ট টু লুজ আ ম্যাচ, দ্যাট ইজ অলসো আ পার্ট অফ দেয়ার লার্নিং প্রসেস। নমস্কার, আইএফএ টিভিতে আপনাদের স্বাগত। আমি অনির্বাণ, ক্যামেরায় অরিজিতের সঙ্গে। একটা বয়স থাকে, এ বয়সে বাংলার সমস্ত ফুটবল খেলিয়ে কিশোররা স্বপ্ন দেখেন বড় ক্লাবের জার্সি গায়ে চড়ানোর, কলকাতা ময়দানে প্রতিষ্ঠা পাওয়ার, ফুটবলার হিসেবে জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর। সেই সময়ে দাঁড়িয়ে ব্যতিক্রমী ভাবনাও কিছু কিছু মানুষ ভাবেন। তেমনই ব্যতিক্রমী একজন তরুণ আজ উপস্থিত আমাদের সাথে, নূর আলম। মুর্শিদাবাদের ছেলে নূর, মাত্র 23 বছর বয়স। এই মুহূর্তে UEFA লাইসেন্সের ডিগ্রি তার পকেটে। তিনি কেরল ব্লাস্টার্সের ইউথ ডেভেলপমেন্ট টিমের হেড কোচ। যে বয়সে নিজে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে, সেই বয়সেই তার প্রশিক্ষণে অনেক ছেলেকে তিনি স্বপ্ন দেখাচ্ছেন। সেই নূর আজ আমাদের মধ্যে আছে। নূর, তোমার স্বাগত আইএফএ টিভিতে। আচ্ছা, এই যে বহরমপুর থেকে কেরলের কোচির দূরত্ব প্রায় 2500 কিলোমিটার, এই 2500 কিলোমিটার সাফল্যের সঙ্গে তুমি আজ পৌঁছেছো। তো এই সাফল্যের পথে সবটাই তো সাফল্য ছিল না, কোথাও কাটাও ছিল। হ্যাঁ, তো সব মিলিয়ে তোমার জার্নিটা একটু শুরু থেকে আমাদের সাথে যদি শেয়ার করো। হ্যাঁ, বহরমপুরে যখন ছোটোবেলায় ছিলাম, তখন ওখানে অফকোর্স ফুটবল খেলছি, প্র্যাকটিস করছি, ফুটবলের প্রতি একটা মানে খুব ভালোবাসা, একটা টান। তো সেটার মধ্যেই যখন আমি ওখানে যখন প্র্যাকটিস করছি, তখন প্র্যাকটিস করতে করতে আমার যেই জিনিসটা মানে একটা প্লেয়ারকে কী হয় যে হ্যাঁ প্র্যাকটিস করছি, এটা করলাম, হ্যাঁ তারপরে প্র্যাকটিস শেষ হলো, বাড়ি গেলাম। বাট আমার জন্য এরকম ব্যাপার ছিল যে যেটা করছি সেটা কেন করছি, বা যেটা করছি সেটা মানে সেটা অন্যভাবে কী করে করা যেতে পারে। বা এরকম হতো যে বন্ধুরা দেখা গেলো আমাদের যিনি কোচ ছিলেন, ওখানে আমি যখন প্র্যাকটিস করতাম, সেটা একটা আইএফএরই একটা ক্যাম্প ছিল। তো আইএফএ থেকেই মানে ডেবিউটেড একজন কোচ ছিলেন আমার ছোটোবেলাকার কোচ, পিন্টু স্যার, তার ভালো নাম রঞ্জিত। তো ওনার কাছে আমি প্র্যাকটিস করতাম। তো উনি ওখানে একমাত্র কোয়ালিফাইড কোচ ছিলেন, তো তখন একমাত্র উনিই ছিলেন। তো ওনার কাছে প্র্যাকটিস করতাম। তো তাছাড়াও আমি যখন অন্য সময় নিজে প্র্যাকটিস করতাম বা বন্ধুদের সাথে যখন প্র্যাকটিস করতাম, তখন কী হতো যে তাদের জন্য আমি কিন্তু ট্রেনিংটা আমিই ঠিক করতাম। যে আমি মানে মার্কার সাজানো বা মাঠ সাজানো থেকে শুরু করে কী প্র্যাকটিস হবে আজকে বা কী করানো হবে, সেগুলো আমি করতাম। তো সেখান থেকে একটা মানে কোচিংয়ের প্রতি একটা ন্যাক আসে। এবং এই যে বিভিন্ন, তখন তো অফকোর্স পড়াশোনা চলছে, তো তার সাথে তো অফকোর্স গুগলে গিয়ে যে বা ইউটিউবে গিয়ে যে আচ্ছা এটা কেন করছি, বা এটা ইমপ্রুভ করতে গেলে কী করতে হবে, বা এটা করতে গেলে কী করতে হবে। তো এই যে তখনই ওই যে মানে ওই যে বলে না যে কোচেস হ্যাট পড়াটা, তখনই কিছু না কোথাও না কোথাও মানে ওই কোচেস হ্যাটটা পড়া শুরু হয়েছিল ছোটো থেকেই। যে এটা আচ্ছা কালকে বন্ধুটা বলছে যে আচ্ছা ঠিক আছে পরের দিন না ফিনিশিং বা ড্রিবলিং ট্রেনিং করবো ভাবছি। তো আচ্ছা ঠিক আছে, ড্রিবলিং ট্রেনিং, তাহলে কী করে ট্রেনিংটা করা যেতে পারে, কী কম্পোনেন্ট থাকতে পারে ট্রেনিংয়ে, বা কী ড্রিল করা যায়, কী এক্সারসাইজ করা যেতে পারে। তো সেখান থেকে আমার ওই কোচিংয়ের প্রতি মানে ওই নো হাউটা শুরু হয়। এবং ওখানে বন্ধুদের সাথে কোচিং করেছি, তারপরে প্র্যাকটিস করতাম, স্যারের কাছে প্র্যাকটিস করতাম আইএফএ ক্যাম্পে। তো সেখান থেকে তারপরে আমার যখন ওটা, এবং আমার মনে আছে বিভিন্ন জায়গায় আমি
তখন ট্রায়ালে যাচ্ছি, অফকোর্স আপনি কাটার কথা বললেন, তখন অনেক জায়গা থেকে রিজেক্টও হচ্ছি। তো তার মধ্যে চলছিল প্র্যাকটিসটা, এবং তার মধ্যে ওই কোচিংয়ের প্রতি মানে জানার ব্যাপারটা সেটাও চলছিল। কিন্তু তারপরে যখন আমার মনে হলো যে না ঠিক আছে, আমি যখন জানলাম যে আচ্ছা ঠিক আছে কোচিংয়ে তখন আসতে গেলে কী করতে হয়, তখন জানলাম যে ইন্ডিয়াতে যেই লাইসেন্সিং ক্রাইটেরিয়া আছে কোচিং কোচ হতে গেলে, ডি লাইসেন্স, সি লাইসেন্স, বি, এ। তো তখন ডি লাইসেন্সের ব্যাপারে জানলাম। আচ্ছা ভাবলাম যে ঠিক আছে তাহলে ডি লাইসেন্সে কী করে করা যায় দেখি। তো আমার মনে আছে তখন 2015, তখন বোধহয় আমার বয়স 14 বছর বয়স। তখন আমি AIFF-এ মেল করি যে এরকম আমি ডি লাইসেন্স করতে চাই, তো হোয়াট ইজ দ্য প্রসিজার বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। তো তখন ওরা বলে যে হ্যাঁ তুমি স্টেট অ্যাসোসিয়েশনকে জিজ্ঞেস করো, ওরাই অর্গানাইজ করে, ডিটা ওরাই অর্গানাইজ করে, তুমি জিজ্ঞেস করো। আমি বললাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, তো তখন বললো ইউ হ্যাভ টু বি 18 ইয়ার্স অফ এজ, মানে এটা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তখন আমি বললাম আমি আই এম নট 18। তো সেটা তখন করাটা পসিবল হয়নি। তো তখন ভাবলাম আচ্ছা ঠিক আছে 18 বছর ছাড়া তো আমি কোচ হতে পারবো না বা লাইসেন্স করতে পারবো না। তো কী ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এখন যেরকম প্র্যাকটিস চলছে চলুক, এখন যেরকম মানে বিভিন্ন কোচিং নিয়ে বিভিন্ন রিসার্চ করছি যে কোনটা করলে কী করলে ভালো হয়, সেই জিনিসগুলো যখন করছি এটা চলুক। এখন ভালো করে ভিতটা তৈরি করে নিই, নিজের মাথার মধ্যে রিসার্চ করে যা যা জিনিসপত্র জানার কোচিংয়ের ব্যাপারে বা কোচিং জার্নিতে এগোতে গেলে কী কী করতে হবে সেটা এখন আমি জেনে নিই। 18 বছর হলে তখন আমি লাইসেন্স করা স্টার্ট করব। তখন ঠিক করি। অফকোর্স এটা আমি কাউকে বলতাম না, বিকজ কোথাও না কোথাও মানে যাকেই বলি না কেন সে জাজ করবে অফকোর্স, বিকজ সে ভাববে যে পাগল হয়ে গেছিস নাকি, এরকম ব্যাপার। তো ঠিক আছে। তো তখন আবার এরকম ব্যাপার ছিল যে না ঠিক আছে একটু কিছুটা খেলতে হবে, একটু কিছুটা খেলাটা শিখতে হবে ভালো করে। তখন অফকোর্স শিখছি আমি অলরেডি, তখন 2 বছর 3 বছর অলরেডি আমি IFA ক্যাম্পে প্র্যাকটিস করছি, এবং তখন অলরেডি মানে ট্রায়ালে যাচ্ছি, এবং কোথাও না কোথাও আমার এরকম মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে একটু খেলে নিই, মানে একটু নিজেকে খেলার দিকে একটু মানে যে একটা কোচিং করতে গেলে একটা তো বেসিক স্কিল লেভেল দরকার ফুটবলে, যে হ্যাঁ ঠিক আছে আমি ঠিকঠাক করে শ্যুট করতে পারছি, ঠিকঠাক করে পাস করতে পারছি, ঠিকঠাক করে যেগুলো আমি শেখাতে চাই বেসিক স্কিলসগুলো সেগুলো আমি করতে পারছি। তো সেগুলো করে আমি মানে সেগুলোর জন্য আমি ঠিক আছে তাহলে 18 বছর না হওয়া অবধি এগুলোতেই ফোকাস করি। তো আমার মনে হচ্ছে 2017-তে তখন আমি সাইয়ে চান্স পাই, সাইয়ের ট্রায়াল হয়, সাইয়ের ট্রায়ালে আমি তখন চান্স পাই। তো তখন 2017 তখন আমার বয়স হচ্ছে 16 বছর বয়স। তো তখন আমি সাইয়ে চান্স পাই। তো তারপর আমি সাই জয়েন করি। সাই 2 বছর ছিলাম। সাই 2 বছর থাকতে ওখানে অফকোর্স ওখানে কোচেসদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু, এবং অফকোর্স প্র্যাকটিস করতাম প্লেয়ার হিসেবে। বাট আমার একটা কী ছিল, আমার এখনও সেই ডায়েরিটা আছে। আমি যখন প্র্যাকটিস করে যখন আমি আসতাম, আমার একটা পুরো মানে কোচ যা করাতেন আমি সেটা পুরো খাতার মধ্যে ডায়েরিতে পুরো লিখতাম, ছবি এঁকে ডায়াগ্রাম করে আমি সেগুলো লিখতাম। আমি সেগুলো নিয়ে দেখতাম এবং সেগুলো নিয়ে ভাবতাম যে আচ্ছা ঠিক আছে এটা এইভাবে করালেন, এটা কেন করালেন, আচ্ছা এটা রিজন, এটা কোচ কী কী ইনস্ট্রাকশনস দিল, কী কী ফিডব্যাক দিল, সেগুলো সব নোট করতাম। তো সেই মানে ওই সাইয়ে প্লেয়ার হিসেবে প্র্যাকটিস করার দরুন আমার এই প্রসেসটা ছিল যে না ঠিক আছে আমি জানি যে কিছু বছর পর আমি কোচ হতে চাই বা কোচিংয়ে আসতে চাই, তো দিস উইল হেল্প মি। তো সেখান থেকে আমি সাইয়ে যখন আমি তখন আমার যখন 18 বছর হলো, 18 বছর যখন আমি যখন 18 বছরের স্টেপ হলাম, তার কিছু মাস আগে আমি 2 মাস আগে আমি বাড়িতে জানাই যে এরকম আমি কোচিং লাইসেন্স করতে চাই। তখন তারা বলে যে তুই তো খেলছিস, তুই এখন কোচ কী করে। তো বাড়িতে অফকোর্স তো এটা মানে একটা মানে নতুন ব্যাপার একটা, যে এটা কি, তো বললাম যে না আমার। আর তখন এই 2 বছর বা এই 4 বছরের মধ্যে তখন আমি একটা খুব ভালোভাবে রিসার্চ করে নিয়েছিলাম যে কোথা থেকে কী করা যেতে পারে, কোথা থেকে কী লাইসেন্স করা যেতে পারে। আচ্ছা বিভিন্ন কোচেস, বিভিন্ন অ্যাসোসিয়েশনসের সাথে আমি ভায়া মেল কথা বলেছিলাম, যে আবার ডাইরেক্ট টেলিফোনিক কলেও কথা বলেছিলাম যে আচ্ছা আপনাদের এখানে লাইসেন্স করতে গেলে কী করে কী হবে। বা আমি এরকমভাবে কথা বলি যে আমি শুধু লেভেল 1টা করতে চাই, আমি এরকম কথা বলছি আচ্ছা এই লাইসেন্স করার জন্য আপনার এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট কী কী আছে। তো আমি দেখেছিলাম যে আচ্ছা ঠিক আছে নেক্সট 7 ইয়ার্সে বা নেক্সট 5 ইয়ার্সে আমি যদি এই লাইসেন্স করবো ভাবি, তাহলে সেখানে পৌঁছাতে গেলে কী করে হবে। তো আই থট অফ বা আই প্ল্যান্ড আ লং টার্ম প্ল্যান ফর মাই সেলফ। তো সেখানে আমি একটা লং টার্ম ভেবেছিলাম যে আচ্ছা ঠিক আছে, যেটা তাহলে আজকে আমি যেই আগের বছর যে এই লাইসেন্সটা আমি অর্জন করলাম, সেটা আমি যখন আমার 16 বছর বয়স ছিল তখন থেকে আমি কিন্তু এটা নিয়ে রিসার্চ করে, এটা নিয়ে প্ল্যানিং করে আমি মানে মাথার মধ্যে রেডি রেখেছিলাম। তো
সেখানে আমি এই মানে আমি যখন বাড়িতে বলি, ওই আমার 18 বছর হওয়ার 2-3 মাস আগে যখন বাড়িতে বলি এরকম লাইসেন্স করতে চাই, তার আগে আমার অলরেডি কথা বলে অলরেডি আমার করে মানে মানে যে আমি এরকম লাইসেন্স করতে চাই, আমি মানে বিদেশে কথা বলে অলরেডি মানে সব কিছু ঠিকঠাক, মানে প্ল্যানটা অলরেডি রেডি ছিল। এবার আমি বাড়িতে বললাম যে আমি এরকম করতে চাই, তো তারা বললো যে আচ্ছা ঠিক আছে করবে। এবার যখন শুনলো যে আমি বাইরে থেকে গিয়ে করবো, তখন সেটা আরেকটা বড় ব্যাপার যে আমার বাড়ি থেকে তো কেউ আজ অব্দি বিদেশে যায়নি, বা আমরা সেরকম আমি মানে অফকোর্স মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, সেরকম কোনো এই নেই যে বাইরের জানাশোনা আছে বা ঘোরাফেরা আছে বাইরে, ওরকমও কোনো কিছু ব্যাপার নেই। তো তাদের মাথায় যে যাবো মানে মানে এটা আবার কীরকম ব্যাপার, তো বা এত ইয়াং বয়সে কোচ, তো এরকম। তো আমি তখন বাড়িতে একটা কথা বলেছিলাম যে হ্যাঁ ইয়াং কোচেস আছে, বাট তবুও তোমার যদি মনে হয় যে এত ইয়াংয়ে কেউ নেই তো কী আছে, মানে পৃথিবীতে তো অনেক কিছুই প্রথমবারের জন্য হয়। এবার যে দেখা গেলো আজকে প্রথমবার কিছু একটা করেছে, আজকে সে যদি ভাবতো যে এটা তো আমার আগে কেউ করেনি, আমি করতেই পারবো না, তাহলে তো সে কোনোদিনও সেটা করতেই পারতো না, তাই না? তো আমি সেরকম ভেবেছিলাম যে আচ্ছা ঠিক আছে, যদি এত ইয়াং বয়সে যদি কেউ করেনি তো ঠিক আছে, দের ইজ নো প্রবলেম ইন বিং দ্য ফার্স্ট ওয়ান টু ডু সো। সো আমি বললাম যে আচ্ছা, তো বাড়িতে যখন বললাম, বাড়িতে তার আগে বাড়িতে যখন আমি এই যে খেলার দিকে এগোবো, 10-এর পরে আমি সায়েন্স নিয়ে পড়িনি, আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, আমি আইসিএসসিতে আমি ক্লাস 10 আমি 95% পেয়েছিলাম। তো সেখানে অফকোর্স বাড়ির একটা আশা থাকে যে ছেলে সায়েন্স নিয়ে পড়বে, ছেলে মানে একাডেমিক দিকে একটা ভালো, যেহেতু অলরেডি পড়াশোনায় আমি ভালো আছি, অফকোর্স তারা এক্সপেক্ট করবে যে পড়াশোনায় যেন কিছু করি। তো তখনই আমি যে মানে 2016 আমি যে সায়েন্স নিয়ে পড়িনি, আমি মানে মানে কাইন্ড অফ ইটস জিও সায়েন্স নিয়ে পড়েছিলাম, জিওগ্রাফি, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স এই সাবজেক্টস নিয়ে পড়েছিলাম, বাট আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়িনি। তো সেটা একটা অলরেডি বাড়িতে জানতো যে ছেলে খেলার দিকে যাবে। এবার যখন কোচিংয়ে এসে বললাম, তখন আর একটা নতুন জিনিস যে তুমি যে এবার তুই খেলা, এবার কোচিং, এটা তো আরও বেশি ব্যতিক্রম, তো এটা তুই ভাবলি। তো ঠিক আছে, বাড়িতে তখন আমাকে অফকোর্স বাড়িতে তো সব বাবা মাই চাই যে না ছেলে একাডেমিকের দিকে যাক, কিন্তু বাড়ি থেকে আমি যেই মেন্টাল বা ইমোশনাল সাপোর্টটা পেয়েছিলাম, যে ওরা কখনো আমাকে কিন্তু জোর দেয়নি যে তোকে এটা করতেই হবে। আমরা যদি বলেছি এটা করবি না তো এটা করবি না, বা আমাকে সেই ফ্রিডমটা দিয়েছিল স্বপ্ন দেখার। এটা আমার মনে হয় বাড়ি থেকে দেওয়াটা খুব জরুরি, যে ছেলে মেয়েকে যেন স্বাধীনভাবে তারা কি চায় সেটা যেন বাবা মাকে এসে বলতে পারে, বা সেই যদি কোনো স্বপ্ন দেখে বাবা মা যেন সেই স্বপ্নটা যেন মানে খারিজ না করে দেয়, বা বলে না যে না আমি যেটা বলছি সেটাই শুনতে হবে। তো বাড়ি থেকে সেরকম কখনো করেনি আমাকে। তো কোচিংয়ের ব্যাপারে যখন আমি সেটা বললাম, আমাকে কিন্তু সেটা করেনি, আমাকে কিন্তু বললো যে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি এটা মানে এটা তুই আমাকে প্ল্যানটা বল বা কী করতে হবে। এবার বাইরে গেলে তো শুধু যে বাইরের কোর্সে করছি তা নয়, আমাকে ভিসার ব্যাপারে ভাবতে হবে, আমাকে পাসপোর্টের ব্যাপারে ভাবতে হবে, কত কিছুর ব্যাপারে ভাবতে হবে। এবার ভিসা পাবো কি পাবো না সেটার ব্যাপারে ভাবতে হবে, বিকজ সেরকম স্ট্রং অ্যাপ্লিকেশন না থাকলে অফকোর্স ভিসা আমাকে দেবে না। তো সেই জিনিসগুলো করতে একটু মানে অফকোর্স আমি আমার মনে হচ্ছে আমি অক্টোবরে বলেছিলাম, আমার 18 হতো আমার ফেব্রুয়ারিতে, আর কোর্সটার ব্যাপারে যেটা কথা বলছিলাম সেটা ছিল মার্চে। তো আমি বাড়িতে যখন বললাম তখন সেই প্রসেসটা স্টার্ট হলো, পাসপোর্ট, ভিসা অ্যান্ড অল দিস। সাই থেকেও কিছু হেল্প পাই, বিকজ সাই থেকে লেটার করে দিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, যেন অসুবিধা না হয় যে হ্যাঁ আমাদের এখানকার মানে ফুটবলার এখানকার ট্রেনি এরকম কোচ এডুকেশনের জন্য এইটা করতে এখানে যেতে চাই, সো প্লিজ মানে গ্র্যান্ট হিম বা এরকম। তো সাই থেকেও সেই হেল্পটা করেছিল, এবং সাই আমাদের যে কোচেসরা ছিলেন তাদের কাছ থেকে তো অফকোর্স শিখেছি, তাদের কাছে এই নিয়ে অনেক হেল্পও পেয়েছি, বিকজ দীপক বড়ো স্যার ছিলেন, গাঙ্গুলি স্যার ছিলেন, শঙ্কর স্যার ছিলেন, গুণধর স্যার ছিলেন, সুব্রত স্যার ছিলেন। তো ইনাদের সবার কাছ থেকে অফকোর্স ফুটবলের নলেজ তো পেয়েছি, তার সাথে সাথে অনেক মানে এই ব্যাপারে সাপোর্টও পেয়েছিলাম। আচ্ছা, এখানে আমার একটা জিজ্ঞেস আছে যে তুমি যখন 18+ হলে তখন তো তুমি কোচিং লাইসেন্সের জন্য ভাবলে, এবার সেই ভাবনাটা তোমার এএফসি হাতের কাছে, এএফসি কোচিং লাইসেন্স কোর্স থাকা সত্ত্বেও তুমি ইউএফাটা কেন বেছে নিলে? আচ্ছা, আমি এটা নিয়ে তো অফকোর্স আগে থেকেই ভাবছিলাম, বাট আমি তখন কেন মানে অফকোর্স আমি এটা আগে থেকেই ভেবেছিলাম। 18 বছর হওয়ার পরে আমি জাস্ট আই স্টার্টেড মানে এক্সিকিউটিং মাই প্ল্যান। তো
আমি কেন করলাম, বিকজ অফকোর্স আমি এএফসিকে বা আমি ইন্ডিয়ার কোচিং কোর্সেসকে আমি একদম ছোটো করছি না, এখন সেটা অনেক ভালো মাত্রায়, মানে এখন দ্য লেভেল অফ কোচ এডুকেশন ইন ইন্ডিয়া ইজ অ্যাট আ ভেরি গুড লেভেল। অফকোর্স রুম ফর ইমপ্রুভমেন্ট সব জায়গাতেই আছে, বাট এখন খুব ভালো। বাট আমি তখন ইউএফআই এর জন্য চুজ করেছিলাম বিকজ আমার মনে হয়েছিল, মানে আমি ওখান থেকে আমি শিখতে চেয়েছিলাম যে ওখানের ফুটবলটা কেন এত ভালো জায়গায়, এবং ইন্ডিয়াতে কেন সেই পর্যায়ে নেই ফুটবলটা, কেন আজকে ওরা কেন ফুটবলের জগতে মানে ওয়ার্ল্ড ফুটবলের জগতে কেন ওরা রাজত্ব করছে, কেন ইন্ডিয়া রাজত্ব করছে না, বা ওখান থেকে ওয়ার্ল্ড লেভেলের কোচেস বেরোচ্ছে, ওয়ার্ল্ড লেভেলের ফুটবল ফিলোসফার্স বেরোচ্ছে। ইন্ডিয়াতেও ছিল না তা নয়, বাট ইন্ডিয়াতে এখন কেন ফুটবলের এই অবস্থা। তো আমার মনে হয়েছিল ওখানে গিয়ে যদি আমি মানে ফুটবল শিক্ষাটা নিই, ফুটবল এডুকেশনটা যদি আমি ওখান থেকে নিই, তাহলে আমি মানে ওয়ার্ল্ডের টপ লেভেল থেকে ফুটবল শিক্ষাটা নিতে পারছি। তো তার জন্য আমার ওখানে আমি যাব হয়েছিলাম যে আই ওয়ান্ট টু লাইক, আমি ওখানে গিয়ে শিখতে চাই ওদের কাছ থেকে, যারা ওয়ার্ল্ড ফুটবলের লাইক টপ লেভেলে আছে, আমি ওদের কাছ থেকে জানতে চাই, আমি ওদের সাথে থেকে আমি এক্সপিরিয়েন্স করতে চাই, আমি ওদের দেশে গিয়ে দেখে আসতে চাই যে হ্যাঁ ওরা এই জিনিসগুলো করছে, এবং সেই শিক্ষাটা, সেই এক্সপিরিয়েন্সেসগুলো আমি আমার দেশে নিয়ে এসে, ইন্ডিয়াতে নিয়ে এসে আমি ইন্ডিয়ান ফুটবলটাকে সেই জায়গায় নিয়ে যেতে চাই। আমার মনে আছে আমার একটা তখন যখন আমি এই কোর্সটা করতে গিয়েছিলাম, যারা অফকোর্স বাইরে, যারা বিদেশে, যারা পড়ার জন্য ইউনিভার্সিটিতে পড়ার জন্য অ্যাপ্লাই করে, তাদেরকে একটা স্টেটমেন্ট অফ পারপাস জমা দিতে হয় যে তুমি কেন এই কোর্সটা করতে চাও, বা কেন তুমি এই দেশে এসে এই কোর্সটা কেন তুমি, মানে এখান থেকে তুমি কী শিখতে চাও বা কেন করতে চাও। তো আমার মনে আছে আমি ওখানে পড়ো এটা নিয়ে বলেছিল যে এটা নূর আমাদের এই লাইনটা খুব ভালো লেগেছে তোমার। তো আমি আমার স্টেটমেন্ট অফ পারপাসে আমি একটা লাইন লিখেছিলাম, সেটা হচ্ছে আই ওয়ান্ট টু লার্ন ফ্রম দ্য বেস্ট টু মেক মাই কান্ট্রি দ্য বেস্ট। যে আমি ওই বেস্টদের কাছ থেকে, ওই টপদের কাছ থেকে শিখে এসে আমি আমার দেশকে ওই টপের জায়গায় নিয়ে যেতে চাই। তো এই জিনিসটা আমার মাথায় আগে থেকেই ছিল। তো তার জন্য আমি কোথাও না কোথাও আমি ইউএফএটাকে চুজ করেছিলাম। এরকম নয় যে আমি এএফসিকে আমি ছোটো করছি, বা এএফএফকে বা এখানকার কোচ এডুকেশনকে আমি ছোটো করছি, বাট ওখান থেকে আমার এই চিন্তাভাবনার জন্য আমি ওখানে গেছিলাম। তো তার জন্য, বাট আমি ইন ফিউচার আমি এএফসি কোর্সেসও করতে চাই। আমি ফিউচারে আমার অফকোর্স আমি এখন আমার টাইম লাইনটা, আমার শিডিউলগুলো দেখছি, পসিবল হলে আমি অফকোর্স এএফসি কোর্সেসও করতে চাই। বাট আমার বাইরে যাওয়ার মূল কারণ এটাই ছিল। তারপর ফিরে এসে কীভাবে অভিজ্ঞতা কাজে লাগাবো? আচ্ছা হ্যাঁ, দিয়ে যখন মানে আমি যখন তারপরে ওখানে আমি লেভেল 1টা করলাম। লেভেল 1টা আমি করার পরে তারপরে আমি এখানে এসে তারপরে আমি আর 1 মাস সাই ছিলাম, তারপরে আমি সাই থেকে বেরিয়ে যাই। তো সাই থেকে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি মানে তারপর অফকোর্স আমি এই সাই থাকাকালীনও আমি কী করতাম, আমি যখন স্যাটারডে সানডে যখন ছুটি থাকতো তখন আমি আমার বহরমপুর বাড়ি চলে যেতাম, এবং যে মানে তখন যে মানে স্যারের যে ক্যাম্পটা ছিল অফকোর্স তখন তারপরে মানে ওই ক্যাম্পে গিয়ে তখন অ্যাজ আ প্লেয়ার, শুধু তারপরে অ্যাজ আ প্লেয়ার নয়, বাট আমি ওখানে স্যারের সাথে প্র্যাকটিস করতাম। তো সেখান থেকে একটা মানে আনরেকগনাইজ বা একটা কাইন্ড অফ লাইক আনঅফিসিয়াল একটা আমি কাজ করেছি বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স পেয়েছি ওখান থেকে। তো সেটা আমি অফকোর্স 16 বছর মানে আমি সাইড ঢোকার সঙ্গে সঙ্গে আমি তারপর থেকে স্যারের সাথে আমি ওই কোচিং করাতাম, ঠিক আছে, পিন্টু স্যারের সাথে। তো তারপর ওখানকার ক্লাব আছে, এফইউসি ক্লাব আছে, এফইউসি ক্লাবে আমি ওখানের যে লিগ হয় সেখানেও কোচিং করিয়েছি। টানা করাতে পারিনি অফকোর্স, বিকজ সাই কমিটমেন্ট ছিল, বাট আমি যখনই পসিবল হয়েছে আমি ওখানে গিয়ে করিয়েছি। বাট এবার সাই ছেড়ে দেওয়ার পর তারপরে আমার মনে আছে, তারপর আমি সাই এপ্রিলে ছাড়ি, তারপর আমি জুলাইয়ে এখানে দুর্বার মহিলা সমন্বয় কমিটি বলে একটা টিম ছিল, তখন আন্ডার 39 লিগ খেলতো, নার্সারিতেও এখন আইএফএ নার্সারি লিগেও টিম আছে। তো সেই টিমে আমি ভলেন্টারি কোচ হিসেবে জয়েন করি। তো তখন ওদের বাচ্চাদের আমার মেন কাজটা ছিল যে ওখানকার যেই বাচ্চারা আছে তাদেরকে যেন মানে রেডি করে যেন তাদেরকে যেন রেডি করতে পারে আন্ডার 39 লিগের জন্য। আন্ডার 39 লিগে সেই বছর দুর্বারের খুব ভালো রেজাল্ট ছিল, তারা টপ অফ দ্য গ্রুপ ফিনিশ করেছিল। তো সেখানে আমি জয়েন করি। সেখানে জয়েন করার পরে অফকোর্স তার সাথে খেলাটাও আমি মানে সেই বছর আমি ইউনিভার্সিটি খেলি এবং তার পরের বছর ইউনিভার্সিটি খেলি। বাট তারপরে আমি ওটা খেলাকালীন তারপর আমি 2020-তে মার্চে আমি বিধাননগরে, ফেব্রুয়ারিতে বিধাননগরে যোগাযোগ হয় এবং তারপরে মার্চে আমি বিধাননগরের সাথে কন্ট্রাক্ট সাইন করি।
তো বিধাননগর আমাকে যে অপরচুনিটিটা দিয়েছিল সেটা হিউজ। আর প্রিয়ম স্যার, সুকান্ত স্যার, তখন বৈশাখী স্যার ছিলেন, নীলাঞ্জন স্যার আছেন, বাসুদেব স্যার আছেন, তো প্রশান্ত স্যার গোলকিপার, বিমল স্যার আছেন। তো এই যে ওখানে যে আমি এনভায়রনমেন্টটা পেয়েছি এবং প্রথমে যে আমাকে যে প্রিয়ম স্যার যে সুযোগটা দিয়েছিলেন বিধাননগরে কাজ করা, সেটা আমার কাছে মানে দ্যাট ওয়াজ দ্য এন্ট্রি পয়েন্ট ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেশনাল ফুটবল কোচিং। তো সেখানে আমি সেই মানে সেখানে আমি কন্ট্রাক্ট সাইন করি এবং সেখানে তারপরে কোচ হিসেবে আমি যোগ দিই এবং তারপর থেকে আমি পুরোপুরি কোচিংই করাচ্ছি। তার মাঝে আমি ইউনিভার্সিটি খেলেছিলাম, বাট আমার মনে আছে আমি যখন বি লাইসেন্স করছি তখন ওখানে মানে আমার যে টিউটার ছিলেন, মানে আমার গ্রুপের যে যিনি টিউটার ছিলেন তার নাম হচ্ছে সেলিকে। তিনি ফর্মার স্কটল্যান্ড ন্যাশনাল উইমেন্স টিমের হেড কোচ ছিলেন, ফর্মার আর্সেনাল লেডিজের ম্যানেজার ছিলেন, ঠিক আছে। তো মানে টপ অফ দ্য ওয়ার্ল্ড লেভেলের কোচ উনি। তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি তো এখন ইয়াং আছি, তো আমি মানে কোচিংও করাচ্ছি আমি, প্লাস খেলছি, ইউনিভার্সিটি খেলছি। তো ম্যাম আমাকে এটা বলেন যে এখনকার মানে এটা আগে পসিবল হয়েছে যে কোচ ম্যানেজার মানে ম্যানেজার প্লেয়ার যে তুমি কোচও প্লাস তুমি খেলছো, বাট এখনকার ফুটবল কোচিংটা এত ডিমান্ডিং হয়ে গেছে যে তুমি যদি ভাবো যে তুমি খেলবেও এবং কোচিংও করাবে, ইটস নট পসিবল রাইট নাও, বিকজ এখনকার ফুটবল জগতে ফুটবল কোচিং জবটা এতটা ডিমান্ডিং, ইটস নট পসিবল। মানে দু নৌকাই পাওয়া হয়ে যাবে ওরকম ব্যাপার। তো তুমি যেহেতু তুমি যদি দেখো যে তুমি মানে ম্যাম তো আমাকে বললো যে তুমি অ্যাজ আ কোচ তোমাকে আমরা যা দেখছি ইউ হ্যাভ আ গুড পোটেন্সিয়াল। তো আমি বলবো যে তুমি কোচিংয়ের মানে ম্যাম সাজেস্ট করলো যে তুমি কোচিংয়ে পুরোপুরি থাকো, পুরোপুরি কমিট করো কোচিং। তো আমিও সেটা ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, অফকোর্স আমি যেহেতু এখন বিধাননগর অফকোর্স একটা প্রফেশনালিতে ঢুকে গেছি, আই শুড কমিট মাই সেলফ ফুললি টু কোচিং, বিকজ এটা ডিমান্ডিং। আমাকে আরও অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু পড়তে হবে, অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে হবে। আমি শুধু যে সেখানে কোচিং করাচ্ছি তা না, আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং দেখতাম, বিভিন্ন কোচেসদের ট্রেনিং দেখতাম, বিভিন্ন কোচেসদের ইন্টারভিউজ, বই পড়া, এবং শুধু তা নয়, আমি এরকম অনেকবার হয়েছে আমি জাস্ট ময়দানে কোনো জায়গায় কোচিং হচ্ছে বা কোনো একটা জায়গায় প্র্যাকটিস হবে, আমি সেখানে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে কোচিং দেখছি। তো এইগুলোর জন্য টাইম বের করতে গেলে আমি যদি অ্যাজ আ প্লেয়ার হই তাহলে কিন্তু সেটা মানে প্লেয়ারের হয়ে যে টাইমটা দিতে হবে সেই টাইমটা আমি পুরোপুরি ডেডিকেটেড করলাম এইসবের দিকে। তো তখন পুরোপুরি কোচিংয়ে ঢুকলাম, দিয়ে বিধাননগরে 2 বছর খুব ভালো টাইম কেটেছে ওখানে। মানে অনেকভাবে অনেক স্বাধীনতার সাথে ভালোভাবে কাজ করতে পেরেছি এবং প্রপার গাইডেন্স পেয়েছি, প্রপার সাপোর্ট পেয়েছি, এবং আরও বিভিন্ন কোচেরদের সাথে যাদের সাথে আমি কাজ করেছি ওখানে। তো সেখানে তাদের কাছ থেকে যে ইনপুটগুলো পেয়েছি সেগুলো খুব ভ্যালুয়েবল ছিল এবং সেখানে 2 বছর কাজ করার পরে তারপরে আমি কেরালা ব্লাস্টার্সে সাইন করি। এবার যখন আমি ওখানে ছিলাম তখন কেরালা ব্লাস্টার্স থেকে এরকম অফার আসে যে ওদের একাডেমির জন্য একটা আন্ডার 15 টিমের জন্য কোচ লাগবে। তো সেখানে তারপর ওরা আমার সিভি দেখে, তারপর আমি ওখানে যাই, ওদের সাথে কথাবার্তা হয়, ওখানে ওরা আমাকে অনফিল্ড দেখে, আমি ওদের মানে অনফিল্ড ট্রেনিং দেখে যে অফকোর্স লাইক অন পেপার কোচ ক্যান বি লাইক গুড, বাট অন দ্য ফিল্ড হাউ ইজ হি। তো সেগুলো দেখে অফকোর্স আমারও দেখার ছিল যে ওখানে কীরকম। তো ইটস আ 2-way প্রসেস, আমিও গিয়ে দেখলাম ওখানে কীরকম, ওরাও আমাকে দেখলো কীরকম। তারপরে আফটার থরো ইন্টারভিউ প্রসেস অ্যান্ড লাইক অল আদার প্রসেস, তারপর ওরা আমাকে মানে কন্ট্রাক্ট দেয়। তো তারপরে আমি কেরালা ব্লাস্টার্সে চুক্তিবদ্ধ হই। তো এখন 2 বছর ধরে আমি ওখানেই আছি, আর ওখানে খুব ভালো মতো করেই কাজ হচ্ছে, খুব সবাই খুব ভালো ওখানে। তো রাইট ফ্রম দ্য top of the management to everyone who is working in the system, everyone is very supportive and very well connected. তো সেখানে এখন 2 বছর ধরে এখন ওখানে। তো এর হচ্ছে যে এখন তুমি কেরলে আছো, ভবিষ্যতে যদি বাংলার কোচিং করার কোনো প্রস্তাব আসে তুমি গ্রহণ করবে কি? সেটা ফিউচারের ব্যাপার, সেটা নিশ্চয়ই অফকোর্স দেখতে হবে কি টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড অফার্স কী আছে, বাট সেটা ফিউচারের ব্যাপার। অফকোর্স ফিউচারে যদি সেরকম কোনো অফার থাকে তাহলে অফকোর্স নিশ্চয়ই ভেবে দেখবো। প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য থাকে, আলটিমেট গোল থাকে। তো তোমার জীবনে আলটিমেট গোলটা কি? না, আমার সিনিয়র পর্যায়ে কাজ করার ইচ্ছা আছে। হ্যাঁ,
বাট ইউথ ডেভেলপমেন্ট অফকোর্স আমি যতই সিনিয়র লেভেলে কাজ করি না কেন, ইউথ ডেভেলপমেন্ট মানে বা আমি যেই প্রজেক্টের সাথে সিনিয়র লেভেলে যুক্ত হই না কেন, ইউথ ডেভেলপমেন্ট শুড বি দেয়ার। মানে আমার মতে ইউথ ডেভেলপমেন্ট যদি না থাকে তাহলে সিনিয়র লেভেলে মানে সিনিয়র লেভেলটা ঠিক করে ফ্লারিশ করতে পারবে না। তাই সিনিয়র লেভেলে কাজ করলেও ইউথ ডেভেলপমেন্টের সাথে আমি কানেক্টেড থাকতে চাই। তো মানে ফর এক্সাম্পল আমি যদি সিনিয়র লেভেলে কাজ করি, সো আই ওয়ান্ট টু সি যে হ্যাঁ ইউথ থেকে ইউথ ডেভেলপমেন্টের প্রসেসটা কী আছে, ইউথ ডেভেলপমেন্ট থেকে কী করে প্লেয়ার্সরা উঠে আসছে, বা এই টিমে ইউথ ডেভেলপমেন্টটা এই সিনিয়র প্রজেক্টটার সাথে ইউথ ডেভেলপমেন্টটা যুক্ত আছে কি না। তো এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট হবে। বাট অফকোর্স আমি সিনিয়র লেভেলে কাজ করতে চাই। আলটিমেট গোল অফকোর্স আমার মানে আমি যখন ফুটবলে কোচিংয়ে এসেছিলাম, আমার আলটিমেট গোল এটাই ছিল যে আমি ইন্ডিয়ান ফুটবলের জন্য কিছু কন্ট্রিবিউট করতে চাই। ইন্ডিয়ান ফুটবলকে আমি ছোটোবেলায় আমি যেই বা এখন আমি যেই লেভেলে দেখছি, আমি সেটা থেকে ইন্ডিয়ান ফুটবলকে একটা বেটার লেভেলে নিয়ে যেতে চাই। আমি ইন্ডিয়ান ফুটবলকে ওয়ার্ল্ড ফুটবলের ম্যাপে কোথাও না কোথাও একটা জায়গা যেন করতে পারে, সেটার জন্য আমি হেল্প করতে চাই। তো আলটিমেট এম এটাই আমার, যে আমি মানে ইন্ডিয়ান ফুটবলকে মানে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই। এবং যদি কোচিং ক্যারিয়ারের দিকে যদি জিজ্ঞেস করেন যে অফকোর্স মানে কোথায় কোচিং করাতে চাই বা কী বা আলটিমেট গোলটা কী, তাহলে অফকোর্স এটা বলবো না আলটিমেট গোল, বিকজ আমি আমার জন্য কোনো আলটিমেট গোল রাখিনি। বিকজ আমার মনে হয় যে আমি কোথাও না কোথাও যদি একটা মনে করি যে আলটিমেট গোল, তাহলে আমি সেখানেই নিজেকে সীমিত করে দেবো। আমার মনে হয় যে আমি সেই টার্গেটটা রাখছি না। আমার ব্যাপার হচ্ছে আমি যদি এটা অ্যাচিভ করতে পারি তাহলে আমি কেন এখানে হ্যাপি থাকবো, আমি যদি এটা অ্যাচিভ করতে পারি আমি এখানে কেন হ্যাপি থাকবো। তো আমার জন্য আমি সবসময় লাইক বেটার আমি সবসময় সেটার জন্য তাকিয়ে থাকি। বাট কোথাও না কোথাও অফকোর্স যেহেতু ভারতীয় হিসেবে একটা মানে ইচ্ছা সবারই থাকে যে না জাতীয় দলের কোচ হওয়ার। তো অফকোর্স এখন না, অফকোর্স ফিউচারে ভবিষ্যতে অনেক দিন পরে যদি কোনো দিন সেই সুযোগটা আসে, তাহলে অফকোর্স সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, বলছি যে তোমার মতো তোমার দেখে অনুপ্রাণিত হয়ে যদি আরও কোনো তোমার মতো অল্প বয়সে কেউ কোচিং কেরিয়ারকে বেছে নেয়, তো তুমি তাদের জন্য কী টিপস দেবে? প্রথম কথা হচ্ছে কোচিং লাইনে আসতে গেলে আমার মনে হয় 2-3টে জিনিস খুব জরুরি। প্রথম কথা হচ্ছে পারসিভারেন্স, দ্যাট ইজ মানে দেয়ার উইল বি ভেরি হার্ড ডেজ, ব্যাড ডেজ, মানে মনে হবে যে অন্ধকার রুমে আছি, কিছু ঠিক যাবে না, হবে কি হবে না। বাট ওই যেই 1% বা 0.5% যেই মানে মনে হবে যে না দেয়ার ইজ আ চান্স, সেটার প্রতি ফোকাস থাকতে হবে। তো আমার মনে হয় পারসিভারেন্সটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড ইউ হ্যাভ টু বি ভেরি মাচ ডেডিকেটেড। এবং তোমাকে মাথা নিচু করে মানে বি গ্রাউন্ডেড অ্যান্ড বি ভেরি মাচ ডেডিকেটেড যে না তুমি এইটা তুমি করতে চাও এবং এটাই করতে চাও। তো এবং তার সাথে সাথে শুধু যে এই ব্যাপারগুলো তা না, স্টার্ট গেটিং নলেজ, স্টার্ট গেটিং এক্সপিরিয়েন্স, গো আউট, তুমি কোচিংয়ের সাথে যুক্ত হও। নর্মাল ব্যাপার, তুমি কোচিংয়ের সাথে কী করে যুক্ত হবে, তুমি পাড়ার কোনো কোচিং ক্যাম্পাসে যাও, সেখানে কোচকে বলে যে আমি কি আপনার সাথে মানে আপনি করাবেন, আমি যে আপনার পাশে গিয়ে দাঁড়াতে পারি। এই যে এইটা থেকে যে তুমি শিখতে পারবে কোচিংটা, তো এখান থেকে তুমি এইভাবে শেখো। এবং তার সাথে তুমি লাইসেন্সটা, তুমি নিজের কোয়ালিফিকেশানসগুলো রেডি করতে থাকো ফুটবলের জন্য। তো এইভাবে তুমি মানে তোমার মাথার মধ্যে একটা যেন জেদ থাকে। আমার মনে হয় যে এই জেদটা খুব ইম্পর্টেন্ট। তোমার মাথার মধ্যে যেন একটা জেদ থাকে যে না আমি করবই, আমি পারবই, এটা থাকতে হবে। যেহেতু তুমি ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছো, সেহেতু তোমার কাছে একটা প্রশ্ন, যে ধরো এই কোনো সাকসেস ফেলিওর তো থাকবেই। কোনো ম্যাচে বাচ্চারা হেরে গেল, সেখানে তারা হতোদ্যম হয়ে পড়লো। হ্যাঁ, বড় সিনিয়র লেভেলে হলে তারা জানে যে কীভাবে নেক্সট ম্যাচটা রিকভার করতে হবে। আর বাচ্চাদের সেই জায়গাটা এখনও নেই, তাদের কীভাবে তখন মোটিভেট করো? প্রথম কথা হচ্ছে যে মানে ইউথ লেভেলে উইনিং অর লুজিং ইজ নট দ্য মেন অবজেক্টিভ হচ্ছে যে সেই প্লেয়ারটা একটা ভালো কম্পিটিটিভ ম্যাচ পেলো, সেই প্লেয়ারটা কেমন খেললো, সেই প্লেয়ারটা যেভাবে খেলা উচিত সেভাবে সে খেলতে পারলো কি না। তো আমার কাছে আমি উইনিং ও লুজিংটার আগে আমি এটা দেখি যে আচ্ছা আমার টিম খেলেছে কেমন,
বা আমার টিমের যে প্লেয়ার্সরা আছে তাদের যেভাবে খেলা উচিত ছিল বা যেভাবে বলা হয়েছিল তারা সেভাবে খেলতে পেরেছে কিনা। এবং অফকোর্স উইনিং অ্যান্ড লুজিং ইজ আ পার্ট অফ দিস। এবং তো তারা কোথাও না কোথাও হলে মানসিকভাবে ভেঙে পড়ে যে ম্যাচ হেরে গেছি। তো সেখানে আমার দায়িত্বটা ওখানেই দাঁড়ায় যে আমি তাদেরকে এইটা বলে মোটিভেট করি যে ঠিক আছে, এই ম্যাচটা হেরেছি, কিন্তু এই ম্যাচে তুমি আমাকে বলো যে এই ম্যাচে আমরা ভালো কী কী করেছি, 3টে জিনিস বলো ভালো কী কী করেছি, এবং তুমি আমাকে 3টে জিনিস বলো আমরা কি ইমপ্রুভ করতে পারবো নেক্সট ম্যাচে। তো যখন আমি তাদের ফোকাসটা বা তাদের যখন আমি মাথার মধ্যে যেখানে কনসেন্ট্রেট করবে সেই ফোকাল পয়েন্টটা যখন আমি উইনিং ও লুজিং থেকে সরিয়ে দিয়ে যখন আমি এমন একটা জায়গায় নিয়ে আসছি যেখানে ওরা নিজের গেমটাকে অ্যানালাইজ করে ভাবছে যে আচ্ছা ঠিক আছে, আমি এই জায়গাটা ভালো করেছি আজকে, এটা আমাকে পরের গেমেও ভালো করতে হবে, এবং এই জায়গাগুলো আমি আজকে বেটার করতে পারতাম, অতটা ভালো করতে পারিনি, দিস আর দ্য ইমপ্রুভমেন্ট এরিয়াস, এটা আমি পরের ম্যাচে ভালো করলে তাহলে ভালো হবে। তো আমি যখন তাদের ফোকাল পয়েন্টটা চেঞ্জ করে দিই তখন তারা কিন্তু তাদের মধ্যে একটা মোটিভেশনে এনে দেয় যে আচ্ছা ঠিক আছে, তো আমি ভালো কিছু করেছি, পরের ম্যাচে আমি এই ভালোগুলো করবো, আমি কিন্তু জিততে পারবো। আবার অ্যাট দ্য সেম টাইম আমি এই ম্যাচে এই জিনিসগুলো আরও বেটার করতে পারতাম, আচ্ছা ঠিক আছে এই ম্যাচে করতে পারিনি, পরের ম্যাচে আমি এই জিনিসগুলো বেটার করবো, আমি তাহলে জিততে পারবো। তো আমি তাদের ফোকাল পয়েন্টটা চেঞ্জ করে দিই এবং তাদের থিঙ্কিং প্রসেসটাকে কোনো মানে ওই উইনিং ও লুজিং থেকে সরিয়ে আমি নিজের ডেভেলপমেন্টের ওপর এনে দিই, তো নিজের ইমপ্রুভমেন্টের ওপর এনে দিই। তো সেই জায়গায় অফকোর্স দিস ইজ ওয়ান অফ দ্য ভেরিয়াস সাইকোলজিক্যাল methods to uplift a young player after a loss, but এটা আমি কাজ করে এটা দেখেছি যে এটা খুব এফেক্টিভ, বিকজ অ্যাট দ্য সেম টাইম মানে জাস্ট লাইক মি, যে আমি এখন যে ক্লাবে কাজ করি, অফকোর্স তাদের ডেভেলপমেন্ট অফ ইয়াং প্লেয়ার্স ইজ আ বিগ মানে পার্ট অফ দ্য প্রজেক্ট। তো সেখানে উইনিং ইজ নট অলওয়েজ নেসেসারি। আমি মনে করি ইউথ ফুটবলে আমরা যত কোচেসরাই কাজ করছি না কেন, ইউথ ফুটবলে ইট শুড বি মোর অ্যাবাউট ডেভেলপমেন্ট অফ প্লেয়ার্স রাদার দেন উইনিং অর লুজিং। তো ডেভেলপমেন্ট মানে প্লেয়ারের ডেভেলপমেন্ট হলে অফকোর্স তারা উইনিং মানে জিততে পারবে, বাট জিতছে তার মানেই যে তাদের ডেভেলপমেন্ট হচ্ছে তা নয়। তো সব কোচেস এবং প্লেয়ার্সেরও এটা মাথায় থাকা উচিত যে ঠিক আছে, হ্যাঁ আমি যখন খেলছি আমাকে জিততে হবে, আই হ্যাভ টু গিভ মাই বেস্ট, আই হ্যাভ টু ট্রাই টু উইন, বাট অ্যাট দ্য সেম টাইম আই হ্যাভ টু নো যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ আ পার্ট অফ মাই লার্নিং কার্ভ, আর তার মধ্যে লসেসও থাকবে। মানে আজকে আমি যদি কিছু শিখতে যাই, লার্নিং কার্ভের মধ্যে কিন্তু শুধু যে জেতা থাকবে তা নয়। ইভেন কি আমি মনে করি যে আমার যে টিমটা আছে সেই টিম যদি সবকটা ম্যাচ জেতে, আমার মনে হয় তাহলে আমি কোথাও না কোথাও আনস্যাটিসফাইড থাকবো। আমার মনে হয় তার মধ্যে যদি আমরা যদি কয়েকটা ম্যাচ হারি, তাহলে আমার মনে হয় যে না ঠিক আছে, প্লেয়ারদেরকে হারার টেস্টটাও করা উচিত। মানে প্লেয়াররা হারার টেস্টটা পাচ্ছে, হাউ ইট টেস্টস টু লুজ আ ম্যাচ, দ্যাট ইজ অলসো আ পার্ট অফ দেয়ার লার্নিং প্রসেস। তো সেই লার্নিং কার্ভের মধ্যে হারাটার মানে কোনো ম্যাচ হেরে যাওয়াটা ঢুকলে তাদের ডেভেলপমেন্টটা আরও বেটার হয়। তো অফকোর্স তাই বলে এইটা নয় যে আমাকে হারতেই হবে, এরকম ব্যাপার না, যখন ম্যাচ খেলছো জিততেই হবে, বাট হেরে গেলে সেই হারটাকে অ্যাকসেপ্ট করাটাও শিখতে হবে, এটাই মেন ব্যাপার। আর শেষ প্রশ্ন, তুমি শুরুতে বললে তোমার পড়াশোনায় ভালো ছিল, একাডেমিক কেরিয়ার একটা ভালো হতে পারতো, সে একাডেমিক কেরিয়ার ভালো হতে পারতো, একাডেমিক কেরিয়ার শেষে তুমি একটা নিশ্চিত চাকরি পেতে এবং একটা নিশ্চিত জীবন হতো। সেখান থেকে কোচিং লাইসেন্স নিয়ে তারপর কোচিংয়ে আসা, ফুল টাইম কোচিং করানো একটা অনিশ্চিত জীবন, সেটাকে বেছে নেওয়ার জন্য কি আজকে দাঁড়িয়ে কোথাও আক্ষেপ হয়? না, বিন্দু মাত্র আক্ষেপ হয় না, একদম আক্ষেপ হয় না আমার। তখনও যখন আমি এই ডিসিশনটা নিয়েছিলাম আমার আক্ষেপ হয়নি, আমার এখনও আক্ষেপ হয় না, আর ফিউচার আমার কোনো আক্ষেপ হবে না। বিকজ আমার মনে হয় যে মানে গিভ ইট ইউর বেস্ট শট, পরে যেন রিগ্রেট না ফিল হয় যে ইউ হ্যাভ নট গিভেন ইউর বেস্ট শট।
তো আমার মনে হচ্ছে যে আমি ডেডিকেটেড হয়ে অনেস্ট হয়ে আমি আমার বেস্টটা দিয়েছি, এবং আমি একাডেমিক ক্যারিয়ারে একটা মানে একটা স্টেবল জব থাকতো আমার হয়তো, মানে আমি জানি যে আমি গভর্নমেন্ট জব করলে বা আমি ডাক্তার হলে আমি জানি 60-70 বছর অবধি আমার আরামসে আমার চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি জানি যে একটা নিশ্চয়তা থাকতো, বাট কোথাও না কোথাও সেই নিশ্চয়তা থাকতো, কিন্তু কোথাও না কোথাও আমি মনের ভেতরে খুশি হতাম না, বা আমার কোথাও না কোথাও আমার মনে হতো যে আমি মানে ভেতরটা একটু খালি খালি মনে হতো। কারণ আমার যেই ভালোবাসার যেই জিনিসটা বা যেই ভালো মানে যেই জিনিসটাতে আমি সন্তুষ্ট হই ভেতরে, যে জিনিসটা করে আমার মানে আমি যদি সারাদিন মাঠে থাকি তবুও আমার কোনো টায়ার্ড ফিল হবে না, সেই জিনিসটা কোথাও না কোথাও আমি মিস করতাম। তো আমি আমি ইন এনি ডে আই উইল চুজ দ্যাট ওভার নিশ্চয়তা। আমি এনি ডে আমি যেটা আমার নিজের ভালোবাসার জিনিস, আমি যেটা ভালোবাসি আমি সেটাকে চুজ করব ওভার মানে একাডেমিক ক্যারিয়ার বা নিশ্চয়তার দিক থেকে। অনেক ধন্যবাদ নূর, আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। তোমার ভবিষ্যৎ জীবনে অনেক সফলতা কামনা করি। থ্যাংক ইউ।